ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমি অলিভ আহমেদ RTV নিউ ইয়র্ক স্টুডিও থেকে আপনাদের জানাচ্ছি অনেক অনেক ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা। ঈদ আনন্দ আড্ডায় আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের সুনামধন্য সব মানুষদের। পরিচয় করিয়ে দিচ্ছি আজকে আমাদের অতিথি, বাংলাদেশের আপনাদের সবার পছন্দের সঙ্গীত পরিচালক ইবরার টিপু ভাই। ঈদ মোবারক। আমার সাথে আরও আছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী বিন্দু কণা। ঈদ মোবারক। দর্শক, আমাদের সাথে আছেন RTVর প্রথম রিয়ালিটি শো ব্ল্যাক হর্স, RTVর চ্যাম্পিয়ন সবুজ। ঈদ মোবারক। আমাদের সাথে আর উপস্থিত আছেন জাতিসংঘের এশিয়া প্যাসিফিক রিজিয়নের পলিসি অ্যাডভাইজার নাজনীন আহমেদ। ঈদ মোবারক সবাইকে। সবাইকে আমিও RTVর পক্ষ থেকে ঈদ মোবারক জানাচ্ছি। ঈদ মোবারক। আমি প্রথমে আসি টিউ ভাইয়ের কাছে। টিউ ভাই, ঈদ কেমন কাটছে? ঈদ আসলে ঈদ জিনিসটাই তো আনন্দের, হ্যাঁ। তবে আমেরিকা একটু ডিফারেন্ট, এটা না বললেই না। বাংলাদেশে আমরা অন্যভাবে ঈদ করি, সেই কোরবানি টোরবানি সব বাসার ইয়েতেই হয়, বন্ধুবান্ধব আসে। এখানে একটু আলাদা, এখানে তো আর বাসায় কোরবানি করা যায় না, এখানকার গভর্নমেন্টের কিছু রুল আছে, এটা মেনটেন করতে হয়। কিন্তু সোফার হ্যাঁ একা লাগে, পরিবারের অনেকেই নাই, কিন্তু টেকনোলজি সৌভাগ্যে আসলে এখন অনেক কিছু আমরা ভিডিও কলেই থাকি। আমার মা, আমার শ্বশুর, আমার শালিকা, আমার বোন, ভাই, সবাই ওরা ভিডিও কলেই থাকে। সো মিস করি সবাইকে, কিন্তু এখানেও না একটা পরিবারের মতো একটা বন্ধন তৈরি হয়ে গেছে অনেক মানুষের সাথে। ওদের সাথে সময় পার করলেও করে যাচ্ছি একদিন পরে, মানে ঈদ কন্টিনিউয়াসলি। তো খুবই আনন্দের। এখানে আবার ঈদের ফরম্যাটটা ডিফারেন্ট, হ্যাঁ। যেমন রোজার ঈদেও আমাদের কিন্তু একটু অন্যরকম মজা হয় এখানে। চাঁদ রাতটা এখানে কোরবানি তো এবারও হয়েছিল চাঁদ রাতে, দারুণ, হ্যাঁ রাইট, দারুণ। সেই মেহেদি দেয়া, আমাদের হিল সাইড, আমাদের জ্যাকসন হাইটসে, আমাদের ইভেন জ্যামাইকা। তো এইসব এই যে আনন্দটা একটু ডিফারেন্ট বাংলাদেশের চেয়ে। তো আমি বলবো যে তারপরেও অনেক সুন্দর অনুভূতি, ঈদটা খুব ভালো যাচ্ছে। তো বাংলাদেশে তো অনেক ব্যস্ত থাকতেন ঈদের সময় মিউজিক নিয়ে। ঈদ মানে তো আমাদের, আমি বিভিন্ন ফরম্যাটের কথা বলি। 90s-এর পরে আমাদের যখন মিউজিক কম্পোজিশনের কাজ হতো, তখন লগ্নি হতো সবুজ ভাই জানে, হ্যাঁ। তখন আমরা একটু অন্যরকম ছিলাম। সাউন্ড টেক সঙ্গীতা বিভিন্ন যারা প্রোডাকশন হাউস ছিল, তারা বলেই দিত টিপু ভাই 10টা অ্যালবাম আছে, মমতাজ আপা, আসিফ আকবর। তখন তো আপনাদের মানে টাইম পাওয়া মানে এত ব্যস্ত সময়, তো তখন স্টুডিও খালি নাই। স্টুডিও কোনোভাবেই থাকতো না, এক স্টুডিও থেকে আরেক স্টুডিওতে কাজ করতে হতো দিন রাত ঈদে। তো তারপরে আস্তে আস্তে টেকনোলজি আসলো, আমরা যখন একটু কম্পিউটার বেসড কাজ শুরু হলো হোম স্টুডিও ওরিয়েন্টেশনের, তো তখন আসলে মানুষ ধীরে ধীরে এই যে সিঙ্গেলস অ্যাপ্রোচ, যেটা এখন তো সিঙ্গেলস করে, একটা গান করে সেটা ভিডিও করে, সেটার প্রতি অনেক বেশি এফোর্ট থাকে। তো এই যে ট্রেন্ডটা এখন কাজেরই কমে গেছে, মানে কাজের প্রেশার কমে গেছে, নতুন তো সব কিছু গ্রহণ করে নিতে হয়, কিছু করার নাই। এই আর কি, এখন একটু অন্যরকম কাজ হয়, হয়তো থিম সং হয়, হ্যাঁ, বিভিন্ন ধরনের থিম সং হয়। তো আছে না সলো আমরা করেছি, 12টা করে গান থাকে, 12টা করে গান থাকে, পরে 10টা করে গান চলে আসলো, পরে 6টা করে গান চলে আসলো। ইভেন মাইসের একটা অ্যালবাম ছিল 6টা গানের, হ্যাঁ। তো এরকম আস্তে আস্তে এখন একটা গানের চলে আসছে, জানি না এখন তো আরও, এখন শর্ট, এখন কোন হাফ গানে চলে আসছে। হ্যাঁ, এখন ডিউরেশন এত বড় করা যাবে না, এখন এটা 2 মিনিট 2 মিনিট 20 সেকেন্ড এর মধ্যে গান শেষ করতে হবে। পৃথিবীও ছোট হয়ে আসছে, হ্যাঁ, এবং গানও ছোট হয়ে আসছে। তো আমরা উত্তম সুচিত্রার বিভিন্ন ফিল্মের গানও এরকম আছে 15 মিনিটের, হ্যাঁ। রানার গানটাই তো 14 মিনিটের। তো যাই হোক, তো এই আস্তে আস্তে কমতে কমতে আমাদের এই অবস্থা। তো ঠিক আছে, এটাই ট্রেন্ড, সো উইল হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য ট্রেন্ড। এখন কম্পিটিশন হচ্ছে নিউ এজ সাউন্ড, অনেক ধরনের নতুন ধরনের সাউন্ড অ্যাপ্রোচের, সেটার পিছনে বেশি সময় দিতে হয়। টেকনোলজি ওরিয়েন্টেশনের কাজ,
আগে তো আমরা অনেক বেশি সবই অ্যানালগ অ্যাপ্রোচ ছিল, আই মিন সব লাইভ মিউজিশিয়ানস, 20 জন 25 জন 50 জন একসাথে। তো সেটা এখন ঘরের মধ্যে একাই হয়তো এইভাবে কাজ করতে হয়। ওর ওর একটা মানে গুণ, সেটা হচ্ছে যে ওই যে ও বললো না, আমি তো আসলে ওই ওই স্বর্ণযুগটা দেখি না, এটা আমাদের কাছে এটা স্বর্ণযুগ। তো আমার কাছে মনে হয় যে একজনই কম্পোজার আমাদের অল বাংলাদেশের মধ্যে, যিনি তার ওই যে অনেক মিউজিশিয়ান, সেই জায়গাটা সে ফিল করে না, বিকজ অফ সে অনেক কিছু বাজাতে পারে, সে 48টা ইনস্ট্রুমেন্ট বাজাতে পারে। দ্যাটস ওয়াই মাশাআল্লাহ। ওনার, হ্যাঁ দ্যাটস ওয়াই ওনার জায়গাটা না, সুবিধা আছে। ওই সময়টা উনি মিস করে আমি ডেফিনেটলি, এখনো কিন্তু ঢোল বাট সে তবলা করে ফেলে সব। পাখোয়া যেগুলো সব ম্যানুয়ালি বাজাতে পারি, গিটার অর্কেস্ট্রার যে ফ্লেভারটা পিয়ানো এভরিথিং, মানে আমি যা যা পারি অ্যাকর্ডিয়ন অমুক তমুক মাউথ অর্গান সেই এগুলো কিন্তু সব ম্যানুয়ালি করে ফেলি। না, আমি দেখি আমার বাসায় অনেক মিউজিশিয়ান, মানে ও একাই অনেক কিছু বাজায়। তবে আমি আমাদের বিশেষ RCB করে তে আমি টিপু ভাইয়ের একটু- ভক্ত হইল রিদম প্রোগ্রামিং। রিদম প্রোগ্রামের উন্নতি আমি টিউবের পিয়ানোর ভক্ত। ও মাই গড, ও, আমি টিউবের বাংলাদেশের ঢাকার বাসাতে আমি সন্ধ্যার সময় ওহো। যেতাম, কফি খেতাম, চা খেতাম, স্ট্রিট বসে পিয়ানো ঈদের শুনতাম। সময় অলিভরা সব চলে আসতো, ঈদের আনন্দ ওখানে অন্যরকম। ওইখানে অন্যরকম। হ্যাঁ, মানে অ্যাকোস্টিক পিয়ানো, কনা দিক দিয়ে চা বানাচ্ছে, গোশ ভুনা করে নিয়ে আসতেছে, হ্যাঁ, তো দারুণ মজা। এবার চলে আসি, এবার চলে আসি বিন্দুকণার কাছে। কেমন কাটছে ঈদ? মেয়েরা যা করে আর কি, গরুর মাংস রান্না হয়। আমি আসলে অনেক যে ভালো রান্না করি তা She না, is a যেটা- brilliant cook. না, It is একটা ভুল। আমি কিন্তু প্রতি এপিসোডে উনি সবার আসলে কাছ থেকে দাওয়াত ফাঁকি নেই। দিতে চাচ্ছি, আমি কারণ সবার ভালো সামনে হলে বলে যদি যাবো, আমরা না, চেয়ে বসি সেই জন্য। অনেস্টলি বলি আপু, আমি যেটা রান্না করি ওটাকে খুব ভালোবেসে রান্না করি, দ্যাটস ওয়াই ওর কাছে মনে হয় ভালো লাগে খেতে। কিন্তু আমি যে অনেক ভালো কুক, অনেক ও ভ্যারিয়েশন কিন্তু করি, কুকিং কম্পোজার, হ্যাঁ, যেমন ও কেমন কেমন কম্বিনেশন করে ফেলে, হ্যাঁ, মানে হঠাৎ করে আমি যদি বলি যে তোমার কাঁকড়ার স্যুপ বানায় দাও, এমন করে বানায় দেয়, কি দেবে জানি, চাইনিজ নুডলস এই সেই ওই দিয়ে। রেসিপিটা বিন্দুকণা রেসিপি। আবার মনে করি যে ওই যে বুটের ডাল দিয়ে একটু খাসির মাংস, দারুণ রান্না করে একটা ফেলে। ব্যাপার কি, আমি না যখন যেখানে থাকি সেটাকে আমি খুব ভালোবাসি। যেমন টিপু বলল যে বাংলাদেশের অনেক কিছু সে মিস করে, যেমন বাংলাদেশে থাকলে হয় কি, ভাইয়া আমাদের ঈদ যখন হয়, যখন ওয়াইফ, আমি যখন একটা বাসার বউ, অনেককে আমার দেখতে হয়, আসছে কে একটু, মানে সবাইকে না আদর যত্ন করতে দেখলেও হয়। থাকে না যে সবচেয়ে বড় আমাকে- ঝামেলা, ওকে আমি খুবই কম পাই ঈদে, এই কনসার্ট ওই কনসার্ট, ঈদের দিন কক্সবাজারে বাজারে concert। এবারও তো কনসার্ট, ঈদের সময় কনসার্ট আছে, হ্যাঁ আছে। ছিল। চলতেছে। বাংলাদেশে যেটা হয় যে বউ যতক্ষণ বাসায় থাকি সবাই আশা করে যে উনি একটু সামনে আসবে, আচ্ছা খেয়েছেন এগুলো একটু বলবে। এই ঘুমটা দিয়ে একটু সামনে আসবে, একটু সালাম করবে, হ্যাঁ, সালাম করবে। আমি তো আসছি পরে। ওরকম বউ না, আমি যেহেতু ওদের বাসার সবার ছোট, তো আমাকে খুব আদর করে, সবাই জানে যে ওইটা এরকমই চটপটা টাইপের, তারপরে আশা করে যে বউ একটু থাকবে। বাট এইখানে হয় কি, এত মানুষকে সময় দিতে হয় না, এইখানে আমি শুধু আমার একটা বাচ্চাকে ভালো কথা। টাইম দিচ্ছি, আমি ওকে টাইম দিচ্ছি, আমি আমাকে ফিল করতে পারি। সো আমার না ঈদটা ভালোই যাচ্ছে। মানে হ্যাঁ, অনেকে ভাবে না যে মা দূরে বাবা দূরে, তাদের সাথে তো ঈদ করলাম। ওটাও একরকম, এটাও আরেক রকম, ওইটা এটাও হয় খারাপ কি, না এত আসলে। বেশি দায়িত্ব, এত বেশি দায়িত্ব সেটাই। আমাকে, আমি হয় কি সবসময় মজা করতে পছন্দ করি, এইখানে আমার মজাটা ভালো হচ্ছে honestly। এবার চলে আসি নাজনীন আপার কাছে। নাজনীন আপা, আপনার ঈদ কেমন যাচ্ছে? আমার ঈদ তো আসলে আমি ঈদটাকে খুব অন্যরকম ভাবে দেখি, সেটা হচ্ছে আমার কাছে মনে হয় সেই ছোটবেলার আনন্দের মতো, যে আমি জাতিসংঘের এশিয়া প্যাসিফিক, ইউএনডিপি যেটা জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, ওদের এশিয়া প্যাসিফিক অঞ্চলের পলিসি অ্যাডভাইজার। সো আমার যেটা হচ্ছে যে আমার ঈদের একটা জায়গা, যে ঈদে কিন্তু জাতিসংঘ ছুটি দেয়, এটা কিন্তু এখানে মানে সরবার একদম জাতিসংঘের ছুটির দিন। এটা কি নতুন নাকি আগে থেকেই ছিল আপু? এটা আমি যতদিন ধরে দেখছি, আমি তো এখানে আছি 3 বছর, এটা ছুটি, দুটো ঈদেই কিন্তু ছুটি দেয়। তাতে যেটা সুবিধা হয় যে ঈদের দিনটাকে আসলে ছুটির দিন ভাবা যায়, আরাম করা যায়। দ্বিতীয় হচ্ছে আমার কলিগরা যারা, এরা তো ইন্টারন্যাশনাল, সবাই বিভিন্ন দেশ, ওরা খুব আনন্দ পায় যে তোমার কেন ছুটি, এবং ওদের একটা আবদার থাকে ঈদের পরে, কারণ ওরা আবার সামহাও জানে যে আমাদের স্পেশাল কিছু খাবার থাকে। রাইট রাইট। So ওরা এক্সপেক্ট করে যে ঈদের পর দিন দাওয়াত, বা দাওয়াত, হ্যাঁ। দুদিন পরে যে ওরা তো আমরা spicy ওদের খাবার জন্য, গরুর হ্যাঁ মাংস ওদের যেগুলা। জন্য একটু খাবার, মানে এটাও তো ওরা বলবে না, কিন্তু আমারও ভাল লাগে যে আমার কলিগদের জন্য নিয়ে যাই। তো এখানে আমার আত্মীয় স্বজন যেহেতু সেরকম নাই, খুব অল্প আছেন, যারা আছেন তাদের সাথে দেখা করছি, মজা। আর আরেকটা হলো ওই যে কলিগদের জন্য নিব, এবং ওদের কাছে এটা
অনেক প্রশংসার। আমার রান্নাও খুব ভালো না, কিন্তু একটু স্পাইস দিলেই এই দেশের মজা। মানে অন্য দেশের মানুষজন এটাকে অনেক মজা অনেক আচ্ছা মজা এমনি আমরা বিষয়টা কিন্তু একটা দিকে এটা করতেই পারি, হ্যাঁ আজকে শুটিং শেষ করে কিন্তু ইমেজ চলছে, আপার বাসায় যে একটু খেয়ে আসতে পারি। আপু তো ইনভাইট করলো তোমাকে হ্যাঁ। আসার সময়। না না সেটাই তাই না? আমার আমরা কোনো একটা, হ্যাঁ। সমস্যা নাই যদি বাসায় যতটুকু আছে সেটার মধ্যে যদি হয়ে যায়। আমি চলে যাচ্ছি সবুজ ভাইয়ের কাছে। সবুজ ভাই, কেমন চলছে আপনার ঈদ? আমার এবারের ঈদটা ভালো লাগলো। বিদেশে যেটা হয় আর কি, দেশের ওই যে সবাই বলে ফেললো, দেশের থেকে বিদেশে ওরকম আয়োজনটা আমরা চোখে লাগে না। তো এবার আমার একটু ভালো লাগে, কারণ আমার এখানকার কমিউনিটির কিছু পরিবারের সাথে আমাদের একটা ঘনিষ্ঠতা। আমি যেহেতু আলবেনিতে থাকি, আমি নিউ ইয়র্কের গুলি মিস করি, কারণ নিউ ইয়র্কে সব একেবারে এই চাঁদ রাত থেকে চাঁদ রাতের হ্যাঁ, সবই হ্যাঁ, গান বাজনা, আলবেনিতে concert, এগুলি হয় না। মেহেদি তারপর লাগানো। আমার এবারের ভালো লাগলো, কারণ আমি ইংল্যান্ডেও 6 বছর কাটিয়েছি। বিদেশের বাংলাদেশে যে কিছু জিনিস মিস করি, যেমন আমি আমার ছোটবেলা থেকে আমার বাবার সাথে কোরবানের সময় আমরা কসাইয়ের সাথে আমরা বাবা ছেলে কাজ করি। এটারও তো বোধহয় এক্সপিরিয়েন্স আপনার হ্যাঁ, আছে, হ্যাঁ, বোধহয় সেটাই একটু- করি। বলছিলাম। আমার খুব এটা মজা- আমার মিস। হ্যাঁ। আর আমি আমার একটা ট্রেডে আমি ঈদের সময় আড়ঙের লুঙ্গি কিনি, মানে আমার বাসায় কিন্তু লুঙ্গি পরি। এটা আমি কিনতে পারি না। এটা পাঞ্জাবি আমি আমার খুব পছন্দ, আমি পাঞ্জাবি আনাইনি দেশ থেকে। আমার পছন্দ আড়ঙের পাঞ্জাবি আনাই, বা হয়তো যেগুলি পছন্দ। আর ওই খাওয়া দাওয়ার, বাট দেশে যেটা আমরা ঈদের দিন হয়তো একটু, আমি তো ছোটবেলা থেকে আমার শৈশব কৈশোর যৌবন বলতে গেলে আমরা সরকারি আবাসিক এলাকায় কাটিয়েছি। তো ওখানের একটা অন্যরকম, আমরা সবাই নামাজ পড়ে এসে Community একটা। 10-12 জন এই বাসায় ঢুকে যাচ্ছি, খালাম্মার এই খালাম্মার বাসায় ঢুকি, বা কোনো, এটা এখানে নাই। এটা দেখা গেল কেউ জব করছে। তবে একটা ভালো যেটা নাজনীন বললো যে ছুটি, এখানে দেখলো স্কুলগুলি ছুটি, যারা স্কুলেও আমরা ছুটি দেয় মুসলমান নিউ বাচ্চা ইয়র্কে। তাদের স্কুল ছুটি দেয়। না, না, এটা একটা খুবই ভালো, কারণ বাচ্চাদের ওরাই তো আসলে ঈদে মজা করে। এবং ওদের ছুটির কারণে বাপ মাও ছুটি আমরা পাচ্ছে। ছুটি এটা তা আমার ইউনিভার্সিটির দারুণ। এখানে এবারের ঈদটা আমার ভালো লাগছে, কারণ যেহেতু কিছু কমিউনিটির সাথে আমরা চাঁদ রাত করেছি, এবং আমার মেয়ে আবার খুব ভালো মেহেদি আঁকে। বাবা, ওর কারণেই এক বাসায় চাঁদ রাতের আয়োজন করছে। দারুণ। ও করলো। আমার পাশে আরেকটা বাঙালি, আমার ওয়াইফের ফ্রেন্ড, তার মেয়েও খুব ভালো। এরা দুজন সবাইকে মেহেদি লাগাই দিচ্ছে। বাহ, তো এই জন্য এবার আমরা অনেক বছর পরে বিদেশে আমরা চাঁদ রাতের একটা ওই ছিল, সবাই আবার খাওয়া দাওয়া নিল। আবার ঈদের পরের দিন আবার আমার বাসায় সবার একটা গেট টুগেদার হলো। বাহ। তো সব মিলিয়ে যেটা ভালো একটা লাগলো। হলো কি, এগুলোর মধ্যে হ্যাঁ। সবারই আমাদের চারজনেরই বোধহয় একটা অনুভূতি যে তারপরেও একটু দেশে আত্মীয় স্বজন যারা আছে, আমার যেহেতু দুটো বাচ্চা দেশে থাকে, আমার মেয়ে বিয়ে হয়েছে, মেয়ের জামাই, তারপর আমার বড় তাই নাকি? ছেলে, শাশুড়ি হ্যাঁ। হয়ে গেছেন আর কি। দারুণ ওরা যেহেতু ব্যাপার। দেশে থাকে বাংলাদেশে, তো ঈদের দিনটা একটু ওই সময়গুলাতে একটু খারাপ লাগে, মানে সবকিছুর মধ্যেও মনে হয় যে ওদেরকে আসলে খুব মিস করে। আমার মা খারাপ লাগে নাই, আমার ভালোই লাগতেছে, কারণ আমার আম্মু এখানে। ও, না, সেই আমাদের এটা ঠিক, আমাদের বাবা মা, যাদের হ্যাঁ। বাবা মা দূরে তারা বোঝে এটা যে ঠিক, এটা আমার ঠিক। খুব খারাপ। বাবা মার খারাপ কথা লেগেছে। বলতে মনে পড়ে গেল, আমরা ছোটকালে বাবা মার কাছ থেকে সালামি নিতাম, এবং অনেক আত্মীয় স্বজনের বাসায় যেতাম ঈদের সময়। সালামিটা কিন্তু একটা ফ্যাক্টর, একটা মজা। কিন্তু এখন বড় হলে আর সালামি পাই না, এটাও দুঃখের ব্যাপার, এটাও এখন দিতে আসলে হয় একটা খালি। দুঃখের সবাই- বিষয়। কিন্তু ভীষণ অনেকে মজা, আছে ছোট তো এখনো। সবাই ছোট না, জামাইয়ের কাছ থেকে সালামি অনেকে সবাই পায়। ছোট বউ। জামাই ভাই সবাই দেয়। হ্যাঁ, জামাই ভাই আমাদের সবাই যেমন দেয়। এখন খালি দিতে হয়, এখন বড় হয়ে গেছি, এখন সবাইকে না, দিতে একটা হয়। না ঝামেলা, আমার জীবনে আমি সালামিই পাইনি, আহারে, দিয়ে গেছি সারা জীবন। তাহলে অনেক আশ্চর্য আগে ব্যাপার থেকে কি? আপনি ইনকাম করেন সেজন্য, হ্যাঁ, তা হ্যাঁ, ঠিক। তাই না? এই exactly, জন্য। তা ঠিক। সবুজ ভাই, সালামি সালামি তো ওই যে বাংলাদেশ, এখানকার তো আর এটা কে দিবে, আমরাই দিতে হয়। দেশে এখন এখানে তো সব মানে একই দেশে বয়সের- থাকলে তো হয়তো বাবা আছে, চাচারা আছে, বা ইভেন আমরা বললাম না, আমরা তো কলোনিতে বড় হয়েছি, আমরা এত এত বেশি একটা, কারণ আমার আব্বা শিক্ষকতা, তাই আমার বিল্ডিং এ হয়তো 4 জন শিক্ষক, আমার আব্বার কলিগ। তো আমরা অনেক ছোটবেলা থেকে, এবং ওই ছোটবেলায় আরেকটা কলোনিতে একটা আছে, এক বাসার থেকে আরেক বাসার তরকারি যে ট্রান্সফার বাটি, এখানে কি আর এই যে আজকে নতুন টাকার নোট সালামি আর হচ্ছে সালামিতে একটু নতুন টাকার একটা, মাংস নিয়ে যাচ্ছে, বাকিটা কিন্তু ফেরত নিয়ে আসিস। হ্যাঁ হ্যাঁ, মনে আছে? না না, বাটি কিন্তু খালি বাটি দেয় না, খালি বাটি খালি দেয় না, বাটি হ্যাঁ, কখনো খালি দেয় না। কিছু না এই কিছু না কিছু দেয়। এরকম অনেক সময় হয় এটা বাসায়- কিন্তু এগুলি নাই এখন। হ্যাঁ, আমরা ছোটবেলায় দেখছি বাটি আনার জন্য কিছু wait শেষ করতে হয়ে হয় গেলে এখন। ওই পাশে খালাম্মার কাছ থেকে নিয়ে আসতেছে, আবার উনার কিছু আবার দরকার, ট্রেডিশন আছে, খালি দেয়া যাবে না না। খালি দেয়ও না, কিছু না কিছু দিয়ে দেয়। বা আমার কাছে মনে হয় ঢাকার থেকেও এখানে আনন্দ বেশি চাঁদ করে। রাতের আনন্দটা হ্যাঁ। বেশি হয়। বেশি হয়। আরেকটা হচ্ছে ঈদের একটাই আনন্দও কিন্তু জায়গা অনেক তো, বেশি এখানে। সবাই এখানেই আসে। নিউ ইয়র্ক সিটি ট্রাফিক সিস্টেম একদম পুরো জ্যাম হয়ে যায়। হ্যাঁ, ঈদ আরো চাঁদ মজা রাতে। হয় যে ফুটপাতে বসে যে সবাই মেহেন্দি দিচ্ছে, আমার এত ভালো লাগে ওই মেহেন্দি দেওয়ার ওই জিনিসটা। টিউ ভাই, আপনার কাছে আসি। বাংলাদেশের যে মিউজিক আপনি করতেন,
হ্যাঁ, আর আমেরিকা এসে মিউজিক করছেন এবং মিউজিকের সাথেই আছেন, পার্থক্যটা কি, কি হলে ভালো হয়? নিউ ইয়র্ক কিন্তু ইজ এ সিটি অফ, আমি বলবো, অল কাইন্ড অফ বেস্ট অপরচুনিটি। মানে আমার কাছে যেটা মনে হয়, এই জন্যই বুঝি এই শহর থেকেই পৃথিবীর এত নাম করা মিউজিশিয়ান, সিঙ্গার, আর্টিস্ট, ফ্যাশন ডিজাইনার এরা বেরিয়েছে। কেন বললাম, বাংলাদেশে আমাদের যে ওরিয়েন্টেশন মিউজিক করে এসেছি, আমাদের ট্রেডিশনাল ইনস্ট্রুমেন্ট দিয়ে, ট্রেডিশনাল ফিলে একটা করে এসেছি, এখানে কিন্তু ওখানে যেমন মিউজিক করতে গিয়ে যেমন ইন্ডিয়ানদের অনেক সুবিধা আছে, এর আমাদের লর্ড অফ অর্কেস্ট্রাস। হ্যাঁ, তো আমরা যখন গ্রুপ ভায়োলিন চিন্তা করছি, এটা একসময় ছিল বাংলাদেশে বিফোর 90s। আস্তে আস্তে ভায়োলিনিস্টের বয়স হয়ে গেছে, কেউ নেয় না, ওভাবে লগ্নি করে না। কিন্তু এখানে কিন্তু ইফ আই ডিজাইন মানে আমি যদি একটা ডিজাইন করি, একটা কম্পোজিশন করি, যেটাতে গ্রুপ ভায়োলিন দরকার আমার 10 জন বা 15 জন, পেয়ে যাবে। এখানে কিন্তু 1 2 3 4 আমার ব্রাস ইনস্ট্রুমেন্ট দরকার, থ্রম্বোন, স্যাক্সোফোনস, ব্রাসে যা যা আছে এখানে কিন্তু অ্যাভেলেবেল। আমার একটা খুব কি বলবো, ওয়ার্ল্ডের 1 নম্বর রেঞ্জে বেস গিটারিস্ট দরকার, আই উইল গেট হিয়ার। আমার ওরকম ড্রামার দরকার, আই উইল গেট হিয়ার। এখানে এটা সব আছে। সো এখানে শুধু কম্পোজিশন যেটা হচ্ছে, আমাদের কালচার হয়তো ইনভেস্টমেন্ট, যেটা ইনভেস্টমেন্টের একটা কি বলবো, এক ধরনের ফিলসফিক্যাল অ্যাডজাস্টমেন্ট আছে, যে আমরা হয়তো অত ইনভেস্ট করতে পারি না। এটা কি জন্য টিপু ভাই, আমার একটু জানার ইচ্ছা যে ধরেন আপনারা যখন বাংলাদেশে ছিলেন, এটা কি এরকম যে আরও যদি ইনভেস্ট করা হয় এই ইন্ডাস্ট্রিতে, তাহলে কি এখানে যে সুবিধাগুলো মানে বলছেন, সেটা কি আমরা বাংলাদেশে পাবো? এটা অনেক ধরনের গ্রাফিক্যাল ডেভেলপমেন্ট দরকার। যেমন সব কিছুর মধ্যেই একটা ডেভেলপমেন্ট প্ল্যান না হলে এটা ওই পর্যায়ে যাবে না। যেমন ইন্ডিয়ানরা ধরে রাখতে পারছে কেন, দেখেন, আপনি যে কোনো সিঙ্গারকে ইন্ডিয়ায় যদি আপনি এদের কন্ট্রাক্ট করেন, আপনার একটা এজেন্সি থ্রু যেতে হবে। এজেন্সি কি? এজেন্সি তার নিরাপত্তা দিবে, তার প্রপার P3 মানে আই মিন সবকিছু আমেরিকায় আসার থেকে শুরু করে সব মানে প্রসেস সে সবকিছু এজেন্সি কনফার্ম করবে যে তার 7টা বা 10টা মিউজিশিয়ান লাগবে। এজেন্সি কনফার্ম করবে যে তার সাউন্ড ইঞ্জিনিয়ার লাগবে, লাইট ইঞ্জিনিয়ার লাগবে, তার রেসিডেন্স, তার যা যা দরকার ও এটা এনশিওর করবে। এভরিথিং। এজেন্সি উইল চার্জ ফর দ্যাট। তখন কি হবে, যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ফিক্সড চার্জ চলে আসবে। কিন্তু আমাদের দেশের যে প্র্যাকটিসটা নাই, যেমন ও কণা, শি ইজ ভেরি পপুলার সিঙ্গার বাংলাদেশে, ওখানেও আলহামদুলিল্লাহ। কিন্তু ও যদি চায় যে না, আমার এখন বেসিক্যালি ফোক গায়, সো হোয়াট শি নিডস, অ্যাবসলিউটলি ফ্লুটিস দরকার, তার ঢোল হয়তো একটা দরকার ঢোল কখনো। দরকার। দরকার। হ্যাঁ, হ্যাঁ, ঢোলটা এখানে এমন গান আছে যেটা চাটি ডোল, চাটি ঢোল হ্যাঁ, দরকার। চাটিটা। চাটি ডোল দরকার। বেচারি এটা ও চাইলেও পারবে না, কারণ বাংলাদেশ থেকে এই প্রসেসে একটা ফ্লুটিস্ট আনার জন্য যে ফান্ড, যে প্রসেস, আমাদের কমিউনিটিতে প্র্যাকটিস না, এবং কমিউনিটি ইনভেস্টার। তার মানে অনেক কিছু করার আছে আসলে না এখানে, আমি যেটা So, বুঝছি। এত হ্যাঁ, নিটিগ্রিটি তো আমরা বাইরে থেকে right. বুঝি না, আমাদের আমরা এখানে যারা একটা শুনি। লিমিটেডের ভিতরে কাজ করতে হ্যাঁ, সো এটাই হচ্ছে কি আমাদের অনেকে মাইন্ডসেটটা। অনেকে বুঝতেও চায় না। মানে যদি- বুঝে, কিন্তু বুঝে কিন্তু যেটা না হচ্ছে বুঝার ভান করে। আমার কাছে মিউজিক্যাল মনে হয়। যে না বুঝতে চায় না, বুঝতে পারে না। সমস্যা হ্যাঁ, কি, মনে করে যে 2 জন 3 জন এটা সমস্যা কি, এটার জন্য আমরা কিন্তু আমাদের কি দায়ী করতে পারি, সেটার রিজন হচ্ছে আমি যেটা মনে করছি যে আমাদের সিনিয়র যারা, তারা এত ফ্লেক্সিবল দিয়ে দিছে সবাইকে, এতটাই মানে কাছে চলে গেছে যে এখন আমরা ফাইট করলেও আমরা হয়তো বা আগাই। আমি এগ্রি। মানে তখন মনে করি যে ওরা করেছে, তুমি কেন করবা না, এই something এই কোশ্চেনটা like তো that. আমার বহুত শুনতে হয়। যেমন Exactly. আমার প্রবলেমটা কি, আমি নিউ ইয়র্কে এসে যখন আমি গান করছি, তখন প্রথম আমার শুনতে হয় অমুক ট্র্যাকে গাইছেন, আপনি কেন গাবেন না? বিকজ আমি কিন্তু ট্র্যাকে যাই না কোথাও। হ্যাঁ, মানে Music অরিজিনাল tracking মিউজিক হওয়াটা লাগবে। আসলে- আমাকে তখন আমার বলতে হচ্ছে কি, যেখানে আমি 5টা মিউজিশিয়ান নিয়ে কাজ করে ইউজ টু, আমার ফিক্সড ব্যান্ড ছিল বাংলাদেশের বা আছে এখনো। তো নিউ ইয়র্কে এসে যেটা হচ্ছে যে আমাকে এটাও শুনতে হচ্ছে যে আপনি ট্র্যাকে যেহেতু গান না, 2 জন মিউজিশিয়ান দিয়ে হবে না। ও, কারণ সো Same. বিকজ অফ তারা আমার যখন দেখতেছে যে না, আমি 1 বছর লাস্ট 1 ইয়ার কিন্তু আমি বাসায় ছিলাম, আমি বসিনো কাজ করব না, বিকজ অফ তারা কন্টিনিউ চেষ্টা করছে, ফোর্স করছে যে না
আপনি Track এ গাইতে ট্র্যাক হবে। নিয়ে আসতে হবে, Because ট্র্যাক এটা রেডি করেন। কমিউনিটি প্র্যাকটিস। হ্যাঁ, তো এখন না কমিউনিটির প্র্যাকটিস করানো হয়েছে, এটা কমিউনিটির দোষ না, এটা হচ্ছে আমাদের সিনিয়র কিছু আর্টিস্ট যারা এটা করে ফেলছে। তো এটা তো তাদের ব্যাড হ্যাবিটের কারণে কমিউনিটি ক্রিয়েট হয়েছে এইভাবে। তারা যদি স্ট্রিক্টলি থাকে, যেমন আমি ফাইট করেছি গত ওয়ান ইয়ার, আমি কোনো শো করি নাই, কোথাও যাই নাই, তো সেইখানে তারা এখন কি ফিল করতেছে, এখন তারা বলতেছে 2জন মিউজিশিয়ান হবে। ওকে, আমার মানে 2জন zero থেকে মিউজিশিয়ান, 2 তে আসছে। 2জন মিউজিশিয়ান কিন্তু ফিক্সড হয়ে গিয়েছে। এখন আমি যখন ফাইট করছি না 2জন মিউজিশিয়ান আমার হবে না, আপনি 4জন নেন। হ্যাঁ, আপনি প্রয়োজন আমার রেমুনারেশন থেকে আপনি কিছু টাকা ডিটেস্ট করে তাদেরকে আপনি দেন, বাট আপনি 4জন গানটা মিউজিশিয়ান সুন্দর নেন, যাতে বিন্দুকণা স্টেজে উঠলে আপনি আমাকে বলছেন যে বিন্দুকণা আপনি 5টা গানে আপনি পুরো শোটা নেমে যাবে, বাট আমি যখন স্টেজে উঠি তখন আমার সামনে যে দর্শকগুলো আসে সে হয়তো 10টা শুনতে এক চায়। একটা বাসা থেকে এক একজন আসে, এক একটা ভিউ নিয়ে আসে। হ্যাঁ, of course. তো তারা যখন বিন্দুকে স্ক্রিনে দেখতেছে, আমার ছবি দেখেই তো ওরা মাথার মধ্যে চিন্তা করছে যে বিন্দুকণা গানটা আসলে শুনবো। কি গায়। তখন তারা কিন্তু আমাকে পড়ে আসে, ওখানে এসে তারা যখন তাদের মতো করে আমাকে কোশ্চেন করছে, রিকোয়েস্ট করছে যে আপনি ওই গানটা গান। হ্যাঁ। আমি তো ট্র্যাক নিয়ে আসছি 5টা, এক্স্যাক্টলি, আমি 6টা গান কি করে গাবো? ট্রু। তখন কি হচ্ছে, তখন বিন্দুকণা ভালো গায় না। হ্যাঁ, এবং তো আমরা আমি তো- ছোটবেলা থেকে কিন্তু বড় হয়েছি, আমরা যে যখন কনসার্টে যেতাম, সেই মানে ঢাকা ইউনিভার্সিটিতে 90-এর দশকের কথা বলছি, আমরা তখন গেলে আমরা কিন্তু রিকোয়েস্ট করতাম, এভাবে জোরে জোরে গানটা, চিৎকার করতাম, এই এটাই গানটা হয়, গা। এখানেও তাই এটা কিন্তু আরেকটা মানে ধরনের এটা মজা, আমাদের তাই না? এই track, গানটা মানে করে, এটা, এই গানটা হ্যাঁ। করে। তো আমাদের অবস্থা কি এখন, মানে যারা আমাকে চিন্তা করে তারা আগে মিউজিশিয়ান চিন্তা করে, দেন বিন্দুকণাকে চিন্তা করছে। That's তো very good. লাস্ট Multitude ইয়ার fight যখন করতে হলো। বিন্দুকে নেয় নাই, সেই প্রোগ্রামগুলো হয়ে গিয়েছে, কিন্তু এই ইয়ারে কিন্তু বিন্দুকণাকে ওখানে ইনভলভ করছে উইথ মিউজিশিয়ান। মিউজিশিয়ান হ্যাঁ, এখন আমি যদি গত বছর চিন্তা করতাম, অফকোর্স গত বছর আমার যে পজিশন ছিল বা আমার যে সিচুয়েশন ছিল, সেখান থেকে কোনো মেয়ে, কোনো আর্টিস্ট সে তার একটা কাজ ছাড়তো না নিউ ইয়র্কে, বিকজ অফ আমার তখন ও বুঝতে পেরেছি, সিভিয়ার হ্যাঁ, প্রবলেমের দরকার। মধ্যে ছিল, আমি নিজেও একটা যে কোনো একটা জার্নির মধ্যে দিয়ে গিয়েছিলাম। ইভেন এভাবেও বলা হয়েছে আপনার রেমুনারেশন আমরা বাড়িয়ে দেই, যাতে আমাদের আদার্স সাইডগুলা থেকে কমে আসুক, আমাদের প্রোগ্রামটা ভালো হোক। হ্যাঁ, তখন আমি ভাবছি যে না, আমার এই রেমুনারেশনের কারণে হয়তো বা আমার মানে জায়গাটা এখানেই স্টপ হয়ে যাবে, আমার এটা আর বাড়বে না। দ্যাটস আমি হয়তো বা যেভাবে হোক নিজেকে ম্যানেজ করে ফেলছি। এই বছরটা আমি দেখছি যে তারা যখনই ওই ক্লায়েন্টগুলোই আমাকে কল করছে, কিন্তু তাদের মতো আমার মতো করে আরেকটা respect দিয়ে। গ্রুপ করবে, কারণ আসলে এই যে আমরা যেখানে ঈদের আড্ডায় ছিলাম আর কি, যে ঈদ বা এই ধরনের প্রোগ্রামগুলোতে কিন্তু আমরা হ্যাঁ, এই আসলে প্রোগ্রামগুলোই কিন্তু আমার আসতেছে আপু আমার কাছে। দেশের ওই ফ্লেভারটা পেতে চাই এখানে, হ্যাঁ, ওই যে তাই না? ওই বাঁশি গানটা দরকার, পেতে চাই, এবং ঢোল আমি কিন্তু দরকার। ন্যাচারাল পেতে চাই আসলে। হ্যাঁ, আমরা হ্যাঁ। বিশেষ করে আমার মতো যারা, আমরা তো বড় হয়েছি স্টেজে সব ইনস্ট্রুমেন্ট দেখে। Correct, correct. হ্যাঁ, এবং ওই আমরা তো এই আসলে ট্র্যাক তো আমরা দেখি কয়েক বছর, আমরা তো ওইভাবে বড় হই না। আমাদের কিছু কিন্তু যখন শিল্পী গান করেন, যখন ঘরোয়া পরিবেশে অনেক সময় আমরা একটা আপু, ট্র্যাক চালিয়ে আসলে দেখি, কি বলেন তো, একটা তখন আমার ট্র্যাক খুব ইচ্ছা করে আপু, ওরকম শুনতে। আমার আপনারা তো আমার সবাই বড়, আমার ছোট মানে এক্সপেরিয়েন্স জার্নিতে আমার একটা কোশ্চেন, আসলে কি আপু একটা ট্র্যাক কি কখনো একটা শিল্পীকে কি বেঁধে দেওয়া যায়? ট্র্যাক তো স্টেজ মানে কি, আর স্টেজ মানে honestly, হচ্ছে গানের মাঝখানে যখন কারণ তাহলে তো আমার আমি একটা যদি চালিয়ে গান শুনি, একটা রেকর্ডার চালিয়ে গান শোনার স্টেজে আমি কেন আসি দেখতে? হ্যাঁ, Live show। ডিফারেন্ট কিছু তো থাকবে, আসলে লাইভ সে ওর থাকবে। সাথে একটু গাইবো, সে আমাকে একটু কথা বলবো, তাই না? আবার আমি একটা চিয়ে দিব, সে হয়তো যেই লাইনটা সবাই ভালো লাগছে ওই লাইনটা শিল্পী আবার 5 বার গাইতে গাইবে, চায়, আবার 5 বার গাইবে, আবার কখনো সে একটু যেহেতু ফোক সং, কখনো সে একটু লয়টা বাড়িয়ে দিবে, হ্যাঁ, Exactly. যাতে পাবলিক বাবা ওটাই করতে দারুণ, পারে। she has a very ও good আচ্ছা, sense of ভালো music. কথা So জু ভাই, ওটা- আপনারা তো, ওর কিন্তু আরেকটা সিক্রেট, সে কিন্তু নিজেও কিন্তু গুণী শিল্পী না, না, আমি এবং বলছি- That's why ছোটবেলায় সে সে অনেক ট্রাম বলছে অনেক যে আমরা বুঝে জাতীয় গেছি পুরস্কার আমি পাওয়া। ছোটবেলায় একদম ক্লাসিক্যাল শিখেছি 7 এবং, বছর। তো সে আমরা জানি যেহেতু সে আমাদের সার্কেলের তো তার গান শুনি, তারপরে হচ্ছে যে তো আমি সে শিল্পী তো না জব একদমই, টব নিয়ে কিন্তু গান করে না। আমি But 7 সে বছর অনেক ক্লাসিক্যাল গান- শিখেছি অনেক ভালো খুলনায়। গান। ওস্তাদ আব্দুল মালিক চিশতি, উনি আমার ওস্তাদ জি ছিলেন। ঢাকায় আমি বুলবুল ললিত কলা একাডেমিতে ছিলাম। That's So, very nice. মানে আমার কাছে মনে হয় যে এখানে এখন নিউ ইয়র্কে যারা বাংলাদেশের তো এখন অনেক আছে, এখানে এমন একটা গ্রুপ এবং এখন আমাদের এমন একটা জায়গায় এসছে, তারা কিন্তু ভালো দামের টিকিট কেটে তারা গান শুনতে রাজি। শুনে, এখন definitely। যাচ্ছেও আমি কিন্তু। কিন্তু just- আপু, হ্যাঁ। আপনার তো সেই পরিবেশটা তৈরি করে এক্স্যাক্টলি। তো আমার কাছে মনে হয় যে সব অনুষ্ঠানে সবাই হয়তো যাবে না, কিন্তু আমার কাছে মনে হয় যে ওরকম একটা জায়গা তৈরি করা দরকার, যেখানে
ভালো গান শুনতে আমি ভালো পেমেন্ট করে ভালো টিকিট কেটে আমি যাব। আমি আপু, আপনি তো একদম ইয়েতে গান ইউএনডিপির ডেভেলপমেন্ট প্রোগ্রামে UNNG এইখানে কি বাংলাদেশের মিউজিক ডেভেলপমেন্টের জন্য ট্যালেন্টেড বাচ্চাদের জায়গা করে দেওয়ার জন্য এডুকেশন প্লাস মিউজিক, এটার জন্য কি আপনাদের ইয়া থেকে এখনো নাই, কিন্তু আমরা ইয়ে করা যায় কি? এইটা হয়তো একটা ভালো কথা আপনি বলেছেন, কোনো এক জায়গায় হয়তো এটা নিয়ে কথাও বলা যায়, কারণ আমাদের UN এর একটা বড় জায়গা হচ্ছে আমরা হিউম্যান ডেভেলপমেন্টে কাজ করতে চাই, মানব সম্পদ উন্নয়ন। এবং আমাদের গত বছর যে লেটেস্ট হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট সেটা বলছে যে আসলে আমরা যে শুধু এডুকেশন স্কিলস এটাতে খুব কনসেন্ট্রেটেড এটা হলে হবে না, কারণ মানুষের মানসিক স্বাস্থ্যটা খুব ইম্পর্টেন্ট। আর বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আমরা যদি এখনই মানসিক স্বাস্থ্যের জন্য কাজ না করি, তাহলে একটা জেনারেশন যারা আজকে একদম ছোট তারা যখন বড় হবে তাদের মধ্যে কিন্তু ক্রিয়েটিভিটি থাকবে না, তাদের মধ্যে ইনোভেশন থাকবে না, চিন্তা থাকবে না। সেই জন্য কিন্তু বলছি আমরা যে এখনো হয়তো এটা কত প্রোগ্রাম, মানে যে কোনো জায়গায় যখনই কোনো এডুকেশনের কোনো প্রোগ্রাম ডেভেলপ করা হয় ওটার সাথে যেন শুধু গান না, গান, কবিতা, নাটক, এখানে তো এক্সট্রা যেন কারিকুলামকে include এরা করা। অনেক মূল্যায়ন করে, এক্সট্রা কারিকুলামটাকে তারা অনেক ভ্যালু করে। খুব ভালো আইডিয়া, কোনো না কোনো এক জায়গায় নিশ্চয়ই এটা নিয়ে কথা বলা যায়। থ্যাংক ইউ সো মাচ। সবুজ ভাই, RTVর প্রথম রিয়ালিটি শো থেকে সবুজ ভাই আসছেন। ইয়েটার নামটা কি ছিল? ব্ল্যাক হর্স RTV গোল্ডেন কি, এটা কত সালে ভাইয়া? এটা 2010। এবং মজার বিষয় যে 2010-এ কিন্তু ক্লোজ আপ ছিল না, লিজা 8-এ আসছে, 9-এও ছিল, এটা 9-এর অক্টোবরের শুরুই আমরা কিন্তু স্ক্রিনে প্রায় 7-8 মাস ছিলাম। এটা মের 12 তারিখে আমাদের গালা রাউন্ড হয়েছিল। তো তখন কিন্তু ক্লোজ আপও ছিল না, ইভেন সেরাকণ্ঠ ছিল না, সেরাকণ্ঠ পরের বছর আসছে। গালা রাউন্ডে যে 4জন বিচারক ছিলেন ওনারা কেউই এখন নেই। থিম সং কিন্তু টিউবের করা এবং তারই গাওয়া। আচ্ছা, টিউ ভাই বাংলাদেশের যত সুন্দর সুন্দর টপ গান এবং ফেমাস গান, হিট গান টিউ ভাইয়ের করা। আমি তো বাসায় গান করতাম না, আমার আব্বা পছন্দ করতেন না, চুরি করেই গান করতাম। তো ওই সিঁড়ি থেকে গান করতে করতে এক বড় ভাই আমাকে ফার্স্ট আমাকে বকা দিয়ে স্টেজে, আর স্কুলের কম্পিটিশনে আমি স্যারের বেতের বাড়ি খেয়ে এভাবে আমার গানে আসা। তো আমি ছোটবেলা থেকে গান গাওয়ার জন্য না না গাওয়ার জন্য? গাওয়ার, মানে আমি সেকেন্ড বয় ছিলাম। তো এখন স্কুলে ওই যে ক্রীড়া বার্ষিক অনুষ্ঠান হয়তো কেউ নাম দিচ্ছে না, আমারে ডাইকা দিছে করা 2-3টা বাড়ি। তা আমি বললাম স্যার আমারে 2 দিন সময় দেন। তো আমার মনে আছে আমি আমার কিশোর কুমার আমার পূজার ফুল গানটা গেয়েছিলাম। এই গানটা আমাকে 3 বার গাইতে হয়েছে, স্যার কাঁদছে। এবং ওই কম্পিটিশনে আমি সবগুলিতে ফার্স্ট হয়েছি। তাহলে আজকে শুনি। আমি সব কিছু ছাড়তে পারি, তোমাকে ছাড়তে পারবো না। আমি সব কিছু ছাড়তে পারি, তোমাকে ছাড়তে পারবো না। আমি দেবদাস হতে পারবো না, দেবদাস হতে পারবো না। আমি সব কিছু ছাড়তে পারি, তোমাকে ছাড়তে পারবো না। এটুকুই গাই। চমৎকার। আমি অনেকদিন পরে শুনলাম। না, চেষ্টা করলাম। এই গানগুলা না এক সময় কি টু ভাই, ঈদ রিলেটেড ছোটবেলার কোনো কাহিনী, কোনো মজার স্মৃতি শেয়ার করতে চান দর্শকদের সাথে? আমি সৈয়দপুরে বড় হয়েছি, হ্যাঁ, নীলফামারী সৈয়দপুর শহরে বড় হয়েছি। তো আমাদের ওখানে গরুর হাট বসতো বাসা থেকে একটু দূরে। তো আমার দুলাভাই, আমার কাজিনের হাজব্যান্ড, তো উনি বললো চল টিপু, এবার সবাই টিপু বলে ডাকতো, ইব্রা টিপু বলতো না, তখন ছোটই ছিলাম। তো আমি ঠিক আছে যাই। পুরনো আমাদের কাজের লোক ছিল, কাজের ছেলে ছিল, গফুর ভাই আর কি, আমরা গফুর ভাই বলতাম। তো উনি এতই পুরনো যে আমার হওয়ার পর থেকে উনি আমাদের বাসায় কাজ করে। তো গফুর ভাইয়ের সাথে গেছে, কিন্তু গফুর ভাই খুব সহজ সরল একটা মানুষ। একটা ভ্যান নিয়ে আসলো, গফুর ভাই চালাচ্ছে। গেলাম, যেটা অনেক গরু রাখা, আমরা জিলাপি খুব খেতে ইচ্ছে করছে, ওখানে গুড়ের জিলাপি। আমি গফুর ভাইকে বললাম যে একটু জিলাপি নিয়ে আসেন। তো একটা গরু পছন্দ করবো, উনি না, গফুর ভাই কি মনে করে পিছনে যায়
থাপড় দিছে ওই গরুকে আল্লাহ আর গরুটা দিছে লাগতে। তোমাকে না না না, আমাকে গোবর হয়ে গে বেচে। আমি তো অনেক দূরে, মানে অনেক গরু তো, ওই যে আমি দূরতেই দেখতেছি, বেচারা ছিটকায় পড়লো। তো দেখে ছোটবেলা ছিলাম, সবাই খুব হাসাহাসি করছি, তো পরে এখন মনে হয় আরে অনেক জোরে লাগছিল মনে হয়। তো এটা একটা মজার স্মৃতি আর তখন তো কি। ছোটবেলায় কেউ পড়ে গেলে আমরা ওই যে হাসতাম। যেমন মানে ওনার স্মৃতিটা শুধু এরকম কাছাকাছি, মানে এরকম না, কিন্তু এই যে কোরবানির মানে গরুর কথা বললো, আমার একটা স্মৃতি খুব মনে পড়লো। আমরা ঢাকায় মগবাজারে বড় হয়েছি, আমাদের বাসা ওইখানে, এখনো বাসা ওখানে। তো ছোটবেলা আমরা 2 বোন, আমার বোন এখন কানাডা থাকে, পিঠাপিঠি 2 বোন। তো ঈদের দিন যেটা হয় আমাদের সময়, তখনও কিন্তু এখনো মেয়েরা একটু নামাজ পড়তে যায়, ঈদের নামাজ, কিন্তু আমাদের সময় কিন্তু ছেলেরাই শুধু যেত, মেয়েদের কোনো ঈদের জামাতের না, ব্যবস্থা। আমাদের দেশে ওই ধরনের হ্যাঁ, তো আসলে option আমাদের থাকে না। হ্যাঁ একটা রাখে। ছিল যে আব্বা কোরবানির মধ্যে আমাদের অন্য ওই গরুতে যাই কিছু থাকতো, একটা ভেড়া কোরবানি দিতেন আব্বা, ভেড়া, আচ্ছা, ছাগল না আচ্ছা, কিন্তু, খাসি না, ভেড়া। তো ওইবারও ভেড়া কেনা হয়েছে। আর যেটা হয়, আমরা তখন একদম ছোট, মানে ধরেন 2-3-তে পড়ি এরকম। আচ্ছা, ভ্যারাইটিস দিছে না, ভেড়া নিয়ে তো খুব মজা টজা যাই করলাম আগের দিন। সকালে তো আব্বা আর আমার বড় 2 ভাই ওরা নামাজ পড়তে চলে গেছে, আমার ভাইরা 8-9-এ পড়ে এরকম, আর আমরা 2 বোন হচ্ছে 3-4-এ পড়ি এরকম। তারপর চলে গেছে, আমরা 2 বোন গেছি ভেড়াকে খাওয়াতে, কি করছে যে ভেড়া ছুটে গেল ও ঢাকার মধ্যে, ওই ভেড়া ছুটে গেল। আমার বড় বোনের তো কোনো দেখা, ও দৌড় দিল, ওর পিছে আমিও দৌড় দিলাম, আমরা 2 বোন, কারণ বাসায় তো ছেলে মানে ভাইয়ারা নাই, আমরা এই 2 পিচ্ছি। ঢাকায় তখনও ওই নিরাপত্তা ছিল। আমরা কিন্তু মগবাজার মধুবাগ থেকে, আপনারা যারা জানেন, শাসা মানে প্রায় আধা মাইলের উপরে, আমরা কিন্তু দৌড়াচ্ছি ওই ভেড়াটাকে ধরছি, এবং আমরা 2 জন হাপুস নয়নে কাঁদছে, আমার বোন বিশেষ করে হাপুস নয়নে কাঁদছে, কোরবানি ঈদ হবে না আমাদের। হ্যাঁ ওই সময় আমার 2 বড় ভাইয়ের মধ্যে এক ভাইয়ের বন্ধু, সে বোধহয় আগে নামাজে গেছে, তো নামাজ থেকে ফিরছিল, সে খেয়াল করছে আমরা 2 জন। পরে ওনারা ওই যে আরো লোকজন গিয়ে ভেড়াটাকে ধরে আনা হলো। আমাদের শান্তি। কি যে শান্তি যে ঈদ হলো আর কি, এই কথাটা আমাদের খুব একবার মনে visualize পড়ে। করেন তো, দুইজনে দৌড়াচ্ছে, দুইজন ধরে করে আর কি ভেড়ার দৌড়াচ্ছি। পিছনে। মানে আমাদের কোনো আম্মা তো বাসায় আসার পরে, আমার আম্মার চিন্তা হচ্ছে 2 মেয়ে নাই, আপনি ভেড়া তো মধুবাগ নাই, থেকে শাসাবাড়ি মাজার পর্যন্ত, শাসাবাড়ি পর্যন্ত, হ্যাঁ আমরা ওই পর্যন্ত দৌড়েছি। এটা কিন্তু অনেকখানি রাস্তা, আর একটা বাচ্চার জন্য মানে রেলগেট পার হয়ে গেছে। রেলগেট পার হওয়া তো দূর আছে। হ্যাঁ রেলগেট অনেকখানি, ছিল। এটা রেলগেট পর্যন্ত মধুবাগের যায়নি। পরে ওই তো যে খেজুর গাছের শাসাবাড়ির একটা গলি। মাজারের মতো ছিল মাজার জায়গা, আছে। ওই পর্যন্ত, রেলগেট পর্যন্ত যায়নি। আর এটা আমাদের মনে হলে, আমার বিশেষ করে আমার বড় বোন, ওর হচ্ছে এই ভেড়া লাগবে, আমাদের ভেড়া চলে যাচ্ছে। সো সুইট, সো সুইট। হ্যাঁ, so বিনয়কলার এটা খুব কাছে মজা ছিল। আসি। আমার ছোটবেলার স্টোরি, আমি তেমন মানে তখন কোরবানি হবে, আমি মানে জবাই এগুলো আমার ভালো লাগতো না, ভয় লাগতো। আমি সবসময় আশা করতাম চাঁদ রাতে যে আমার ড্রেস কই, আমার নেল পলিশ কই, আমার মেহেদি কই। আর আমি খুব আদরের মেয়ে ছিলাম আমার আব্বুর। উনি উনি এটা ম্যাক্সিমাম এখনো টাইমে, একই জিনিস। চুপ করো, উনি ম্যাক্সিমাম টাইমে উনি এগুলো করতো, সব কিনে নিয়ে এসে আমাকে বলতো নাই, কিচ্ছু দেওয়া যাবে ওর না। মজা করেন। যখন দেখো এক্সট্রিম পর্যায়ে কান্নাকাটি করতাম, তখন করতো কি, আব্বুর প্যান্টের পকেট থেকে একটা একটা করে এইটা কি আপনার লাগবে, এটা কি আপনার লাগবে। এখনো আব্বু বলে কি, ইব্রারকে ফোন করে বলে, না না কিছু কিনে দেওয়া যাবে না, কিন্তু হ্যাঁ হ্যাঁ আপনি কিছু দিয়েন না, আমি তো দিবই না, আমি তো দূরে, আপনিও দিয়েন না। ওকে মাঝে মাঝে মানে phone মনে করে। করে দিয়ে না, মানে দিয়ে রাখেন, মানে হ্যাঁ, মানে মেক শিওর করো ওই আনন্দটা যে সে যেন এখনো পায়। হ্যাঁ, তো এগুলো আমার ওই সময় মানে স্মৃতিটা এরকমই ছিল। আর এখন বড় হওয়ার পর তো দেখি কোরবানি হয়, এখন আমি কোরবানির সময় থাকতে পারি না, আমার ভালো লাগে না। সবুজ ভাই, এমন কোনো স্মৃতি আছে মজার? আমি যখন আমার এসএসসি পর্যন্ত আমরা নিজেদের পালিত ছাগল আমরা খাসি কোরবানি দিতাম। আর ওই বললাম বেশি মজা হলো যে আমরা কলোনিতে থাকি, তো ধরেন এর গরু, আমারটা তো গরু, আমারটা তো হরিণ। তারপরে দাম নিয়েও একটা হয়। এই আমরা এমনও দেখছি এই কাগজে লিখে রাখতো, মানে আর কত বলতে, ধরেন আপনি গাবতলী থেকে একজন যদি 20 মাইল দূরে, মানুষ তো ভাই কত কাগজে লিখে এমনি ব্যাস এভাবে যাচ্ছে। আর আমার বাসা মিরপুর 1-এ, তো এটা গাবতলীর একদম কাছে। আমরা মোড়ে দাঁড়াই, আগে মোড়ে দাঁড়াইয়া, মানে এটা হলো বড় বেলারটা আর কি। ছোটবেলায় তো নোয়াখালী কাটিয়েছি আমার
আমার একেবারে বললাম না কলোনিতে, ওটা আলাদা মজা, ওই মজা আর আমরা এখন আমরা আরেকটা মিস করি মজা খুব। হতো যে কোরবানির আগে দিয়ে যখন একটু 1-2 দিন আগে অনেকে কিনে ফেললো, তখন অফিসে জিজ্ঞেস করতো আপনি গরু না খাসি, হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ বলে আমি গরু, তো মানে এটা একটা একটা মজা পাচ্ছে। হ্যাঁ, এটা গরু মজা না ছিল খাসি, কিন্তু, হ্যাঁ, গরু হ্যাঁ। না খাসি, হ্যাঁ। আপনি গরু না খাসি, হ্যাঁ, তো আপনি বললো, গরু, আমি গরু। আমরা গরু না খাসি। এখানে তো আসলে কোরবানিটা হয় হচ্ছে ওই যে বলে দিতে হয় না সবগুলোতে, ওরাই কোরবানি দিয়ে আবার দিয়ে হ্যাঁ দেয়। করে ওরা আর একদম। আমি আরেকটা জিনিস জানি ভাইয়া, কোথায় যেন ফার্ম আছে, ওখানে গিয়ে নাকি জবাই দেওয়া যায়। পেনসিলভেনিয়াতে আছে, নিউ জার্সিতেও আছে। আলবেনিতেও আছে, 1 ঘন্টা ড্রাইভ। ও আমরা দাঁড়ায় থাকি, ওরা একেবারে শরিয়া ভিত্তিক ভাবে জবাই করে ওরা 4টা পার্ট করে দেয়, পিস পিস করে দেয় না, 4টা পার্ট করে দেয়। বাকিটা আমরা এনে ওই সিটিতে করা দোকানে আমি গিয়ে কিন্তু আমার machine- কোরবানি বাংলাদেশেই দিয়েছি, আমি এখানে জাস্ট মাংস কিনে করেছি বাংলাদেশে। আমিও হ্যাঁ, তাই। আমার একটা যেটা মনে হয়, যেহেতু আমার এখানে আগেই বলেছি তেমন আত্মীয় স্বজন নাই, আর আরেকটা মনে হয় যে ঢাকায় কিন্তু আমাদের একটা যে গরুর মাংস, যেটা আমরা যারা দুস্থ মানুষ, যারা সারা বছর তাদেরকে আমরা দেই। রিয়েল কোরবানিটা হ্যাঁ, ওখানেই হয় তো আমি আসলে। যেটা করি ঢাকায় যখন দিই, খুব অল্প মাংস আমার যারা ঢাকাতে আছে ওখানে বাসায় রেখে আমি পুরোটাই প্রায় সাধারণ দুস্থ মানুষকে মানুষ দিয়ে তো দিই, ওটা মানে ভালো খুঁজে লাগে। পাওয়া যাবে না। হ্যাঁ, খুঁজে সেই মানে জন্য আত্মীয়- ওটা এক দেওয়া ভাবে যে যায় না। দুস্থ মানুষ দিতে হয় বা গরিব ফকির, ওই যে হ্যাঁ। আত্মীয়-স্বজন, এটা তো এখানে এইখানে আত্মীয় স্বজন আছে। আরেকটা তো আমরা ঢাকায় ওই জিনিসটা আমরা চাই না যে মানুষ গরিব থাকুক, কিন্তু এখনো তো আছে, তো ওই জিনিসটা ভালো লাগে যে আমাদের কারণে তারা একটু মাংস খেতে পেলো, ওইটা ভালো লাগে, ওই জন্য মানে ঢাকায় আর কি দেওয়া হয়। আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। তো এখন সবার কাছ থেকে একটু একটু করে গান শুনবো। আমি তাহলে কাকে দিয়ে শুরু আমি করব? আমি আমি সবার আগে কেন, আমি কারণ বড় শিল্পীদের পরে গাইতে হয়, বড় শিল্পীরা পরে গাইতে হয়। না বড় শিল্পীরা পরে, কারণ ওর গান শোনার পর আমারটা কেউ শুনবে না, সেই জন্য। ঘুম ঘুম সুন্দর গাইলেন, অসাধারণ। সবচেয়ে বড় জিনিস কি, ওনার ট্রেমোলো বলে এত সুন্দর হ্যাঁ, উনি ফলো করছেন। থ্যাংক ইউ, বিউটিফুল, দ্যাটস অ্যামেজিং। থ্যাংক ইউ। আপনি গান গাওয়া উচিত রেগুলারলি, না? হ্যাঁ, ওটা হচ্ছে আমার রিটায়ারমেন্ট প্ল্যান। ও, রিটায়ারমেন্ট, এগুলো সত্যি, আমি আবার গান শিখবো, আবার নতুন করে শিখবো এবং গাইবো। এখন চলে যাব সবুজ ভাইয়ের কাছে। মিষ্টি মেয়ে চোখটি তোলো, প্রথম তোমার সাথে দেখা, আর এই তো প্রথম ভালো লাগা, কপালেতে নীল টিপি দিয়েছো, লাগছে মন্দ নয়, কপালেতে নীল টিপি দিয়েছো, লাগছে মন্দ নয়, অধর কোণে এই হাসিটুকু আবার কবে দেখব, আবার কবেই দেখব, মিষ্টি মেয়ে চোখটি তোলো, প্রথম তোমার সাথে দেখা, আর এই তো প্রথম ভালো লাগা। বাহ, অনেক সুন্দর। সবুজ ভাই খুব সুন্দর গান করেছেন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা দর্শকদের কাছ থেকে আমি একটু বিদায় নিয়ে আসি। প্লিজ। দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ঈদ আনন্দ আড্ডায় আজকের এই পর্বে আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং RTVর সাথে থাকবেন। এখন আমরা বিন্দুকণার কাছ থেকে গান শুনতে শুনতে আমরা বিদায় নিব। রোদ মেঘ বৃষ্টি এলোমেলো আলো ছায়া,
চঞ্চল হলো মন, অস্থির ভালো বাসায়। তুমি আমি সারাক্ষণ স্বপ্নের খোলা জানালা, চোখে চোখে কথা বলি, অচেনা প্রহর কেটে যায়। রোদে মেঘ বৃষ্টি, এলোমেলো আলো ছায়া। চঞ্চল হলো মন, অস্থির ভালোবাসায়। ও তুমি আমি বাহ। সারাক্ষণ স্বপ্নের খোলা জানালায়, চোখে চোখে কথা বলি, অচেনা প্রহর কেটে যায়। ও চোখে চোখে কথা বলি, অচেনা প্রহর কেটে যায়।